হাই, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে দ্য পেন ইজ মাইটার দেন সোর্ড, বাট গত 3 দিন আগে একটা লাইন শিখলাম, সেটা হচ্ছে যে দ্য পেন ইজ সামটাইম ফ্লাইটার দেন ওয়ার্ডস, অর্থাৎ দ্য পেন কলম সামটাইম ফ্লাইটার, মানে উড়ে যাওয়া, মানে ফ্লাইটার দেন ওয়ার্ডস, অর্থাৎ শব্দের চেয়ে কলমের সময় বেশি ধরে উড়ে যায়। এনে তো স্বাভাবিকভাবে পড়ালেখার জন্য বা একটা রিসার্চ বা পারপাসে আমি যে সার্ভেটা করতেছি, সেই সার্ভেটায় সকল রাজনৈতিক দল, বাংলাদেশে যেমন 41টা নিবন্ধিত এখন রাজনৈতিক দল আছেন, তো দলগুলোর বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধিত আছেন যেগুলো, সেগুলোর অনেকগুলোর ওয়েবসাইট বা ওয়েব পেজ নেই। ডিজিটাল সাইনবোর্ড বলতে আমার কাছে বা আমার দৃষ্টিতে যা মনে হয় যে একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট ইম্পর্ট্যান্ট, যার সাথে সব কিছুই লিঙ্ক আপ থাকে, দলীয় কার্যক্রম সব কিছু থেকেই ট্রান্সপারেন্সি। তো 5টা বা 6টা বা 7টা যে কটা দলের আউট অফ 41 সেগুলোর আমি পাঠাচ্ছি। আর যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেই অ্যাড্রেসে বাই পোস্টে আমি চিঠি পোস্ট করতেছি যে আমার সার্ভেতে অংশগ্রহণের জন্য। মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত পুরান এবং অভিজ্ঞতা সম্পন্ন দল যেহেতু নেই, এই কারণে এই দলটার উপরে আমার সার্ভেটা করা। কারণ আজ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কী বললেন ছাত্রদের সাথে মত বিনিময় সভায়, যে তোমরা একটা অসম্ভবকে সম্ভব করেছো, কিন্তু আর একটা অসম্ভবকে সম্ভব আমরা সামনে করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছেন, তিনি আজ বলেছেন যে জাতীয় ঐক্যর জন্য হয়তোবা কালকে বা আগামী বুধবার বা যাই হোক সকল রাজনৈতিক দলের সঙ্গে তিনি বসবেন জাতীয় ঐক্যের জন্য। সকল রাজনৈতিক দল জানি না কয়টা, অ্যাজ পার গভর্নমেন্টের 41টা যে থাকে উনি সকলকে ডাকেন কিনা। স্টিল বাংলাদেশ আওয়ামী লীগেও তো তাদের কোনো অস্তিত্ব নেই। বাট জামাত ইসলাম যেমন, জামাত ইসলামের আগামী 10ই নভেম্বর দিন ধার্য হয়েছে তাদের, 10ই ডিসেম্বর সম্ভবত, আগামী 10 তারিখে তাদের নিবন্ধনের শুনানির ইস্যুতে। নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে এই সার্ভেটা ইস্যুতে যে 1971 থেকে 75 এবং গত 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 81 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, তার সাথে আছে উপদেষ্টা মণ্ডলী এবং প্রেসিডিয়াম মেম্বার, যাই হোক সব মিলায় তো মোটামুটি আমি সবার বাসার অ্যাড্রেস, কেউ বাসায় থাকুক না থাকুক, অনেকেই মারা গেছেন, আল্লাহ তাদের বেস্ট নসিব করুক, সবার ফোনে বা তার বাসার অ্যাড্রেসে আমি সার্ভে শিটটা পাঠাই দিছি। কেন তাদের ইচ অ্যান্ড এভরি কেন্দ্রীয় কমিটি সবাইকে পাঠাবো? কারণ তারাই তো ছিলেন, অতএব তারাই ভালো বলতে পারবেন। এবং আমারও একটা দেখার ইচ্ছা যে একজন ব্যক্তি কি ফিডব্যাক দেয় কি না সার্ভে রিপোর্টের। কারণ আবারও বলতেছি যে আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বললেন জাতীয় ঐক্যর জন্য নেক্সট ডেতে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। দ্যাটস মিন রাজনৈতিক দলই ফ্যাক্ট। সো এই রাজনৈতিক দলের ভিতরে সকল, আবার আওয়ামী লীগের সবার কাছে আমি সার্ভে শিটটা কেন পাঠাচ্ছি বাই পোস্টে কালকে, কারণ দলে যিনি আছেন তিনি সরকারেও আছেন, তাহলে লেজে গুবড়ে হচ্ছে না। যাই হোক, এনিওয়ে আর কিছু ইস্যু আছে যে আমাদের প্রোপাগান্ডা, আজকে যেমন হঠাৎ করে তলব করে আনা হইলো আমাদের প্রণব বর্মাকে, আমাদের যে দেশের যে ভারতীয় হাইকমিশনার, ওনাকে অ্যাকচুয়ালি প্রোপাগান্ডা ইস্যুতে, ভারত থেকে ব্যাপকভাবে। ছোটোবেলায় শুনছি যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াবো না কানে হাত দেব। প্রোপাগান্ডা তো যদি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ছড়ানো হয়, সারা ওয়ার্ল্ড থেকেই, তাহলে সেটা প্রণব বর্মাকে ডেকে আমাদের সমাধান করা সম্ভব না। বাট আমরা কি পারি? আমরা পারি ইন্ডিয়াকে জানাতে যে আপনাদেরও তো মিডিয়া বা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী অন্তত বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে সেই ধরনের আচরণ করেন। প্রোপাগান্ডা সমাজের জন্য মারাত্মক একটা ব্যাধি। কোনটা সত্যি কোনটা মিথ্যা, কারণ
বিশেষ করে আমরা প্রুফ বাঙালি, আজকেও প্রুফ, কালকেও প্রুফ, গতকালকেও প্রুফ যে আমরা সচেতন না। শিক্ষিত আর সচেতন এক জিনিস না। লোন ফ্রি, বিনা জামানতে লোনের কথায় আমরা যদি হাজার হাজার মানুষ চলে আসতে পারি, আমরা কতটুকু সচেতন। দ্রব্যমূল্যের দিক নাই গেলাম, 12 টাকা সিম, ঢাকায় কেন 60 টাকা, ওগুলো আমার বক্তা হিসেবে আমার জানার ইচ্ছা থাকলেও, বাট আমার স্টাডির বর্তমান ইস্যু না। আর একটা বিষয় খুব উদ্বেগ প্রকাশ আমি করব, সেটা হচ্ছে গত 23শে নভেম্বর অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ার উপরে সম্ভবত বিগ একটা অ্যামাউন্ট জরিমানা করেছেন। কে করেছেন? অস্ট্রেলিয়া। সোশ্যাল মিডিয়ার পর আমরা কি সোশ্যাল মিডিয়ার পর করতে পারার মতো ক্ষমতা রাখি, বা আমরা কি, আমাদের আইনে কি সেটা সাপোর্ট করে? হ্যাঁ, মিডিয়ার স্বাধীনতা আমরা বলতেছি, স্বাধীনতা আছে, বাট তার ভিতরে তো অবশ্যই রুলস নিয়মকানুন আছে। প্রোপাগান্ডা, ভুল, মিথ্যা। বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে কেউ কি ঢুকে দেখছেন? একটু দেখবেন, আমি ওয়েবসাইটটা অন পাইনি। রাজনৈতিক কার্যালয়, প্রধান কার্যালয়, প্রধান সভাপতির কার্যালয়, সবগুলোতেই তো আগুন দিয়ে পোড়ানো হয়েছে, বা যাই হোক, সেটাও নাই। কেন মিডিয়াগুলো যে বারবার বলতেছে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে প্রোপাগান্ডা, মিথ্যা চালানো হচ্ছে? নট অনলি আওয়ামী লীগের, বাংলাদেশের যেই ফেসবুক হোক, যেই প্ল্যাটফর্ম হোক, যেই ইউটিউবার হোক, তাহলে নিজেদের দেশের ভিতরে যদি প্রোপাগান্ডা চালানো হয়, সেটা বন্ধ করার ক্যাপাসিটি নিশ্চয়ই আমাদের আছে। কিভাবে আছে, কেন আছে, সেটা যারা এই রিলেটেড, আইসিটি রিলেটেড, তারা অবশ্যই জানেন। আমাদের একজন আইসিটি রিলেটেড একজন উপদেষ্টা আছেন। আমার চ্যালেঞ্জ নিতে ইচ্ছা করে মাঝে মধ্যে, ব্যক্তি চ্যালেঞ্জ। আমাকে 10 দিন সময় দেওয়া হোক, বাংলাদেশের ভিতর থেকে কোনো ফেক আইডি ফেসবুক থাকবে না, কোনো ইউটিউবার মিথ্যা বা ফেক কথা প্রকাশ করতে পারবেন না। বাট হ্যাঁ, দেশের বাইরে থেকে সেটা আমি কন্ট্রোল করতে পারবো না। 10 দিন অনলি। মাঝে মধ্যে চ্যালেঞ্জ নিতে ইচ্ছে করে, বাট এই চ্যালেঞ্জ নেওয়ার পরও চ্যালেঞ্জটা সবার কানে পৌঁছালেও সেটা কার্যকর হবে না, কারণ জিওপলিটিক্স, ভ্যানিটি প্রজেক্ট, টাকার জন্য না। আমি পাবলিক পলিসি ইকোনমিক্সে কোর্স করতে যেয়ে গতকালকে আমি স্যারকে আমার সার্ভে শিটটা পাঠাইছি। স্যার, আমি স্যারের সাথে কথা বলে ডিসকাস করে, এবং আমার অক্সফোর্ডের যে ডিরেক্টর আছেন তার সঙ্গে অ্যাডমিন আছেন, তাকেও আমি নক করেছি সার্ভে সম্বন্ধে। কালকে অক্সফোর্ড থেকে আমাকেও একটা গিফট পাঠাইছেন। এনিওয়ে, একটা বিষয়, যেমন আমাদের সাবেক একজন সেনা কর্মকর্তা, তিনি দেশের বাইরে আছেন, বন্ধুবান্ধব থাকতেই পারে, সর্বোচ্চ গোয়েন্দা সিকিউরিটি ইস্যুতে তো নর্মাল একটা সিকিউরিটি ইস্যুতে, মানে এটা দুধের শিশু জানে যে গোপনীয়তাই সিকিউরিটি, মানে কি প্রাইভেসি সিক্রেসি, বা যাই হোক এরকম কিছু। আমি তো জানি না। বাংলাদেশ সেনাবাহিনী তো আরও 2 বাহিনী, সব বাহিনীর তো প্রধান। তো ইনফ্যান্ট্রি, জিওসি, ইস্ট বেঙ্গল, আমলকি, হত্তকি, ভয়রা, কালোজুরে, সুটকেদা, দুলদুলভার, কালাকুতুবি, সাগরপাতা, সাগরপাড়া, আওয়ামী লীগ, আর্মির ভিতরে তো কত ডিপার্টমেন্ট, কত কিছুই আছেন। বাট আমাদের আর্মির কয়জন কি সাবেক সেনা কর্মকর্তা আজকে বললেন যে ইলিয়াস হোসেন, যিনি যে আসিফ নজরুল সাহেব সম্বন্ধে, যে আসিফ নজরুল সাহেব বলবো না, স্যারই বলবো, কারণ উনি তো আমার ডিপার্টমেন্ট না হলেও আমার ইউনিভার্সিটির স্যার সম্বন্ধে যে প্রোপাগান্ডাগুলো করছেন, তো তিনি তার ব্যাখ্যা দিলেন যে আমি এগুলো সব ইলিয়াসেরটা খতিয়ে দেখেছি, 70% মতো আমি সত্যতা পেয়েছি। তবে 3 তারিখ 4 তারিখ যে আসিফ নজরুল স্যার ক্যান্টনমেন্টে ছিলেন না, সেটা আমি আমার সোর্স দিয়ে তার কল রেকর্ড পর্যন্ত আমি চেক করে দেখছি, উনি আসলে ছিলেন না। হোয়াট ডাজ ইট মিন বাই সোর্স? একজন সাবেক সেনা কর্মকর্তা, দেশের বাইরে ব্লগার, আমাদের যিনি তিনি সাবেক বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, আই ডোন্ট কেয়ার। মোবাইল অপারেটরের বিটিআরসি, বাংলাদেশ টেলিকম সিকিউরিটি বা কোনো আইনে একজন ব্যক্তির কল রেকর্ড বা কল হিস্ট্রি, আমি যতটুকু জানি যে সে নিজে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর স্পেসিফিক ডিপার্টমেন্ট বা স্পেসিফিক কারণে অ্যাপ্লাই করলে তখন তাকে দেওয়া হয়। বাট আমরা তো আইনের ঊর্ধ্বে। তাই যদি একজন আসিফ নজরুল স্যারের মতো উপদেষ্টার কল রেকর্ড চেক করে যদি
আমেরিকা থেকে যদি আমাদের ওই সাবেক সেনা কর্মকর্তা বলেন যে না আমি আমার সোর্স দিয়ে চেক করাইছি, আজকে উনি বলছেন আমার সাথে রেকর্ড করা আছে, তো সেখানে প্রোপাগান্ডা সাবমেরিন কেবল 2টা তো বাংলাদেশে আসছে, ইন্ডিয়ার উপর দিয়ে তো আসছে। তো আমি আর কী বলবো, আর কিছু বলার ভাষা নেই। তবে একটা জিনিস যে আমি প্রথম অ্যাসাইনমেন্টে বলছিলাম, যখন আমার স্যার আমাকে যখন বললো জিডিপি ইস্যু নিয়ে বাংলাদেশের যেটা পলিসি দাঁড় করাতে বললো গভর্নমেন্টের উপরে জাজমেন্টে বা গভর্নমেন্ট ইভ্যালুয়েশনের উপরে, তো আমি বললাম স্যার আমাদের তো ডাটা ভুল। তা আমি তো এটা বলতে পারিনি আমার দেশের ডাটা ভুল, বাট আমি কেন বলছি, কারণ আমি সার্টিফিকেটের জন্য পড়তেছিলাম না, জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। এবং আমাকে না সবাইকেই আরও 1 বছর এক্সটেনশন করা হয়েছে। হ্যাঁ আমাদের কোর্স শেষ হয়ে গেছে, বাট আমরা এক্সেস করতে পারবো সব কিছুতে, মানে যে রেফারেন্সগুলো দেওয়া আছে। তো স্যার বললেন যে আরও 2টা ইস্যু দিলেন যে তুমি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা দেখো। তো সেই জায়গাও দেখলাম সেম, বাংলাদেশে BBSS এর ডাটা সেম ডাটা। তো আজকে আমাদের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান সাহেব বললেন যে 20 কোটি জনগণের দেশে ভারতের আচরণ কেমন হওয়া উচিত, 20 কোটি সংখ্যাটা উনি উল্লেখ করলেন। আমি এর আগে থেকে অনেক আগেই আমি বলি +- 20 কোটি, বাট অ্যাকচুয়ালি ডাটা শিটে আমাদের 17 কোটিও ছাড়াইনি। আমরা জনসংখ্যা আসলেই কত তাহলে? আর আমাদের যে শ্বেতপত্র কমিটি তো জমা দেওয়া হয়েছে, শ্বেতপত্রের রিপোর্টে কী আছে এটা তো আমার বিষয় না, নীতি নির্ধারকদের বিষয়। তো উনি এক্সাক্ট বললেন যে আমাদের সব ডাটা ভুল। পলিসি, সাস্টেইনেবিলিটি, SDG গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17টা ইস্যুর উপর যে আছে, এটা একদিনের না, বাট একটা লং টাইমে জাতিসংঘ সব দেশের পর যেমন নিয়মকরণ করে দেওয়া হয়েছে বা হচ্ছে আমরাও আমাদের দেশেও আছে, সব করতেছে বিভিন্ন এনজিওগুলোর মাধ্যমে। আমি তো রেজিস্টার্ড আমি 38,000 এনজিও পেয়েছি বাংলাদেশে, 38,000 ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মিলে 38,000 রেজিস্টার্ড এনজিও, যাদের সঙ্গে আমি তো নক করতেই পারি, মেল পাঠাতে পারি বা চিঠি পাঠাতে পারি আমার সার্ভে ইস্যুতে। তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল একটা লং টাইমে 2030 সালে একটা টার্গেট নেওয়া হচ্ছে, বাট এটার জন্য আরও বাড়ানো হবে। বাট ইনস্ট্যান্ট আমাদের যে সমস্যা সেদিকে আমরা তাকাবো না। মাকসুদ ভাই আজকে যেমন বললেন বিশিষ্ট সাংবাদিক, যে আজকে ভারতের যে কোনো একটা নিউজ পেপারে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভার্চুয়ালি নিউ ইয়র্কে একটা মিটিং করেছেন, এবং মিটিংয়ে তিনি কি বলেছেন, যে তিনি কেন গিয়েছেন, তিনি থাকলে আরও বেশি হতাহত হতো, এইগুলো লিখে বলছেন। এবং তিনি মাকসুদ ভাই বললেন যে প্রধানমন্ত্রী তাহলে এইগুলো কেন করবেন, পয়েন্ট টু বি নোটেড। আর আজকে খালিদ মহিউদ্দিন ভাই আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলেন প্রধানমন্ত্রী ইস্যুতে, তিনি বললেন যে না আমি জানি না, বা যাই হোক মিডিয়াতে বা এরকম কার্যক্রম উনি যদি ওখান থেকে করেন তাহলে আমাদের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক একটু স্টেবল করতে সমস্যা হয়। বাট উনি করছেন কি না, শেখ হাসিনা করতেছেন কি না, বাট কখনো আমাদের মিডিয়া বা সাংবাদিকরা বা আগের ভয়েস নিয়ে কীভাবে এত কনফিডেন্সের সাথে বলেন যে শেখ হাসিনা এগুলো করতেছেন, বা মিডিয়াগুলো সাংঘাতিক মানে ভূমিকা পালন করে প্রোপাগান্ডা রোধ করতে। আর আইন, হ্যাঁ আইন আমাদের যেহেতু আমরা প্রয়োগ করি না বা প্রয়োগ করার ঊর্ধ্বে চলে গেছি আমরা, বাট ইনস্ট্যান্ট কিছু পলিসি নিয়ে ফেসবুক, ইউটিউব প্রোপাগান্ডা ইস্যুতে বন্ধ করা যায়। আর একটা বিষয় হচ্ছে, আমরা ঢাকা শহরে যারা দেখি চোখে বাঁধে না, বাট মফস্বলে ইয়াং ছেলে স্টুডেন্ট, রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক বা লেবার হোক, শ্রমিক হোক থেকে শুরু করে মোবাইলে, আমার মোবাইলে তো ইউটিউবে যেই পরিমাণ ক্যাসিনো বা অনলাইন অ্যাড আসে গেমের, সেই গেমগুলো খেলতে হচ্ছে কীভাবে বিকাশের মাধ্যমে টাকা ভরে ভরে করছে, যে বিকাশের টাকাটা ওই গেমসটা 6 লাভ হয়ে গেছে। পড়ালেখা তো দূরের কথা, টাকা ইনকাম জোয়া, তাহলে এই টাকাটা বিকাশের মাধ্যমে বাংলাদেশে থাকতেছে না বাংলাদেশের বাইরে যাচ্ছে। ভাই জোয়াটা কি বন্ধ করা যায় না? বা জোয়াটা যদি খেলাতেও হয়, জোয়ার টাকাটা বাংলাদেশেই কি রাখা যায় কি না? মানে ইনস্ট্যান্ট আমাদের সাস্টেইনেবিলিটি লং টাইমের নীতি নির্ধারণ পলিসিদের। আর একটা জিনিস স্টেবল বাংলাদেশে, স্টাবলিশড, সেটা হচ্ছে বাংলাদেশ না, উন্নয়নশীল দেশগুলোতে যে কারাপশন, দুর্নীতি
ইন্টারিম গভর্নমেন্টে সাধারণত এফডিআই আসে না। আর গত 15 বছরে কেন এফডিআই আসে নেই? কারণ কারাপশনের কারণে। ভ্যানিটি প্রজেক্ট ওয়ার্ল্ডের অনেক দেশে আছে, আমাদের দেশেও আছে, হয়েছে, বাট এগুলো নিয়ে আর আলোচনা নাই করি। তো ইনস্ট্যান্ট যেসব জিনিসগুলোর পরে যে ইচ্ছা করলে বন্ধ করা যায়, হ্যাঁ, যদি কোনো জায়গার থেকে কোনো ফেসবুক থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করি, কমপ্লেন দিই বা ইজি। বাট আমরা কি সেটা ইচ্ছা করেই চাচ্ছি না, নাকি আমরাই করতেছি, নাকি আমরাই করাচ্ছি? প্রোপাগান্ডা সামাজিক ব্যাধি, কারণ আমাদের সচেতনতা নেই। শিক্ষা, সচেতনতা, উন্নতি এক জিনিস না। ধন্যবাদ।